আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, আমার নাম নিশি। নিশি, বয়স কত? 19 বছর 8 মাস। 19 বছর 8 মাস। কোথায় থাকছেন এখন? এখন আছি নর্দায়। নর্দাতে। আর জন্ম জেলা? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। নোয়াখালীতে। নোয়াখালী সদরে। এই অনুষ্ঠানটা শোনেন নিয়মিত? নিয়মিত বলতে একবারে সেই কলেজ লাইফ থেকে, কলেজ বলতে ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই রেগুলার শোনেন? রেগুলার। এবং তখন কি মনে হতো যে জীবনের গল্প কখনো এখানে এসে বলবেন? হ্যাঁ, তখন আমার মনে হতো, কিন্তু আমি তখন ভাবতাম যে আমি তো তখন নোয়াখালী ছিলাম, কলেজে ছিলাম, আসি নাই। আমি এতই ভক্ত যে ইউটিউবে দেখতাম। আচ্ছা। তারপরে হচ্ছে আপনাদের আর যে 21শে ফেব্রুয়ারির পরে যে একটা বই ছিল, একটা আরজে কিবরিয়া দিয়ে আই লাভ আরজে কিবরিয়া ছিল, প্রথম পেজে লেখা ছিল। তারপরে 10টা গল্পের, হ্যাঁ, ওই বইটা আমি ফার্মগেটে ছিলাম হোস্টেলে, তখন ওই বইটা আমি অনলাইনের মাধ্যমে নিই। আমি বুঝতে পারছি আপনি খুব ম্যাড ফ্যান। ঠিক আছে, শুনি আপনার জীবন গল্প ছোটবেলা থেকে, যেখান থেকে বলার আপনি বলুন প্লিজ। ছোটবেলা থেকে শুরু করতে হচ্ছে, আগে আমার আম্মুর দিক থেকে শুরু করি, যে কারণ আমার আম্মুর পর থেকে আম্মু হচ্ছে একটা নোয়াখালীরই একটা সদরের একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। আমার নানাও হচ্ছে একজন সাংবাদিক ছিল। তো ওই হিসেবে ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আমার নানুর বাবা ছিল ইঞ্জিনিয়ার, নানুরা সবাই। কিন্তু আম্মু অত পড়াশোনা করার সুযোগ পায় না, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে। তো ক্লাস 10-এ এক সাবজেক্ট খারাপ হওয়ার পর আম্মুর আর পড়াশোনা করায় না। আর আম্মু নিজে থেকে আগ্রহ ছিল না, আম্মু কাজের মাধ্যমে ছিল সবসময়, যে ঘরের কাজ করবে এই। তারপরে আম্মুর হচ্ছে 3 বোন 2 ভাই। তো আম্মুর পর্যায়ক্রমে আম্মুর বিয়ে হয় হচ্ছে ফেনী জেলায় একজন আদম ব্যবসায়ীর কাছে বিয়ে হয়। তাই সেটা নানা জানতো না যে আম্মুর মানে যাকে মেয়েকে বিয়ে দিচ্ছে ছেলে আবার যে আদম ব্যবসা করতে জানে, যে বিজনেস করে, MA পাস ছেলে। কিন্তু উনি জীবিকার তাগিদে আদম ব্যবসা করতে বিদেশের লোক নানা চিটিংবাজিও ছিল। তো নানা আবার এটা পছন্দ করতো না, কারণ নানা হচ্ছে অনেস্ট লোক, তারপরে আবার হচ্ছে মিডিয়ায় কাজ করে। নানা এটা কোনোভাবে নিতে পারতো না। তারপরে যাই হোক, মেয়ে বিয়ে দেওয়ার পরেও আম্মুরদের ঘরে হচ্ছে কি, আম্মুর সংসারের মানে আম্মু হচ্ছে সদরের নোয়াখালীর, আর আম্মুর বিয়ে হয় হচ্ছে ফেনীতে, মোটামুটি অনেকটা দূর, অন্য একটা জেলা। তো ওইখানে বিয়ে হওয়ার পরে আম্মুর বিয়ে হওয়ার 13 বছর কেটে যায়, কোনো সন্তান হয় না। মোটামুটি এদিক থেকে কিন্তু আম্মু খুব একটা অশান্তিতে ছিল, মানে শ্বশুরবাড়ির থেকে অনেক কথা শুনতো, আবার এখানে বাড়িতে আসলে অনেক কথা শুনতো যে কেন ছেলে মেয়ে হয় না। তারপরে হচ্ছে এখানে আব্বুর দিক থেকে আম্মু কিন্তু হ্যাপি না। আব্বু আদা ব্যবসা করে, 6 মাস থাকে পালানো, 6 মাস থাকে বাড়িতে। কিন্তু আব্বুর একটা কি, ওনাদের আব্বুদের ফ্যামিলি আবার পুরোটাই শিক্ষিত। আব্বু আবার আমাদের ওখানে ফেনী জেলার সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযোদ্ধা। তো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার থাকা অবস্থায় তারপরে ওই সময় আর ওই যে মুক্তিযুদ্ধের অতটা মূল্যায়ন করা ছিল না। আচ্ছা। ওনার জীবিকাও ছিল না, তো উনি আদৌ ব্যবসায়ী করতো। তারপরে আম্মুর অতটা খরচ বিয়ার করতো না। অনেক ফ্যামিলিতে, শ্বশুরবাড়িতে যে আমার দাদি করতো, কোনো রকম মানে খাওয়া দাওয়া চলতো আর কি। আম্মু কোনোভাবে করতো না, যে ফ্যামিলি থেকে আসতো ফ্যামিলিভাবে। তারপরে আম্মু কিন্তু হ্যাপি ছিল, এটা কি দাদু আদর করতো। তো আম্মু যখন 13 বছর পর্যন্ত কোনো ছেলে সন্তান হয় না, আব্বু কি করলো, কোথা থেকে একটা মেয়ে এনে দিল, 7 মাস বয়সের, ছোট্ট একটা 7 মাস বয়সের মেয়ে। আম্মু জানে না যে কোত্থেকে এনে দিচ্ছে, কিন্তু আম্মু খুবই এক্সাইটেড, কারণ আম্মু হচ্ছে বড় খালা, মেজো খালা, বড় মামি, ওদের যত ছেলে মেয়ে হয়েছে সবগুলো ছেলে মেয়ে কিন্তু আম্মু মানুষ করছে। আম্মু একদম কোলে পিঠে খাওয়ানো সব কিছু আম্মু করছে। আম্মু বাচ্চাদের প্রতি খুব এক্সাইটেড ছিল, আর ওই বাচ্চাদের খুব আদর করতো। তো যখন একটা 7 মাস বয়সের বাচ্চা দেয়, আম্মুর বলে যে কি এটা আজকে থেকে তোমার। আম্মু আর কিছু জিজ্ঞেস করেন, আম্মু শুধু জিজ্ঞেস করছে যে মেয়েটার তো আমার। হ্যাঁ বুঝলাম, পুরো কাগজপত্র করে নিয়ে আসছো? হ্যাঁ কাগজপত্র করে নিয়ে আসছি, মেয়েটা হচ্ছে আজকে থেকে তোমার, এটা আমাদের মেয়ে, আমরা বড় করব। তারপরে ওই 7 মাস বয়সের মেয়ে, আম্মু জিজ্ঞেস করে যে মেয়েটার টাইম অফ বার্থ কবে। তো বললো যে, আমি ওর মাকে জিজ্ঞেস করলাম যখন আনি, তখন ওর মাকে জিজ্ঞেস করলাম, বললো যে কি 1998 সালের 15 নভেম্বর। তো আম্মু এটা আবার লিখে রাখে। তারপরে হচ্ছে বাচ্চাদের ছোট যখন থাকে, আবার যে হাম বা নিউমোনিয়ার জন্য টিকা দেওয়া হয়, 5টা বা 7টা সামথিং, ঠিক জানি না। তো ওই টিকা দেওয়ার জন্য ওই টিকার কার্ডে ডেটটা উল্লেখ করে রেখে দেয়। তারপরে হচ্ছে আম্মু আমাকে বড় করতে, কিন্তু আব্বু আবার দিয়ে দেয় আর খবর নেই,
বাচ্চার, আর খোঁজ খবর নেয় না, আবার পালানো, টাকা মেরে দেয়, এই সেই বিদেশে ওর আসে, ওর টাকা মেরে দিচ্ছে, এইসব ঝামেলার ভিতরে নানা এইসব সহ্য করতে পারে না। অনেক এক পর্যায়ে ফেনী থেকে লোক নোয়াখালী সদর পর্যন্ত পৌঁছায় যায়, নানুর বাড়িতে পর্যন্ত। আচ্ছা। তো নানা খুবই অপমান হচ্ছে লোকদের কাছে। তারপর নানা বলে আমি এখন মেয়েকে নিয়ে নিব, আমি 13 বছর পর্যন্ত 14 বছর হয়ে গেছে, মানে 13 বছর পর্যন্ত বাচ্চা হয় না। তো আমার যে মেয়েটাকে 7 মাস বয়সে এনে দেয়, তার বয়স যখন 2.5 বছর হয়, ভাই 15 সামথিং, তখন নানা বলতেছে যে আমি আর রাখবই না, মেয়ে নিয়ে নেব, হয়তো ওর আদম ব্যবসা ছাড়বে, নাহলে আমার মেয়েটা আমি একবারে ডিভোর্স করে নিয়ে নেব। নানা আব্বুকে প্রেশার কিক করে যে তুমি হয়তো আদম ব্যবসা ছাড়ো, আর নাহলে আমার মেয়েকে ছাড়ো। ওকে। উনি কোনো অ্যান্সারে না দেয়। আম্মু তারপর অনেক চিঠি, এখন চিঠির যোগ ছিল, ফোন ছিল না, খুব চিঠি লিখতো। তো আব্বু কোনো চিঠিরে রিপ্লাই করতো না। আচ্ছা। তো আম্মু অনেকবার চেষ্টা করে ওনার সাথে যোগাযোগ করা, যে কোনোভাবেই যেন সংসারটা না ভাঙে। আর তখন আবার আমি মানে 2.5 বছর একটা মেয়ে আছে, মেয়ের ভরণ পোষণ, তারপরে আমি কোনোভাবে চাই না। এক পর্যায়ে নানা ডিভোর্স করে ফেলে। তখন আপনার বয়স 2.5 বছর? হ্যাঁ, আমার বয়স তখন 2.5 বছর। আচ্ছা। তখন নানা এক পর্যায়ে ডিভোর্স করে ফেলে। ডিভোর্স করানোর পরেও মানে আব্বু ডিভোর্স পেপারটা অ্যাকসেপ্ট করে না। তারপরে নানা ডিভোর্সটা পেপারটা দিয়ে আমুল দিয়ে সাইন করায় পাঠায়। পাঠানোর পরে কিন্তু মেয়ে যদি ডিভোর্স দেয় 3 মাস পরে কিন্তু ওটা কনফার্ম হয়ে যায়, ছেলে অ্যাকসেপ্ট করুক বা না করুক। কিন্তু ছেলে যখন কোনো ছেলে যদি ডিভোর্স দেয়, তখন মেয়ে সাইন করা ছাড়া ওই ডিভোর্সটা কনফার্ম হয় না। তো ডিভোর্সটা কনফার্ম হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আম্মু এখান দিয়ে এদিক দিয়ে কান্নাকাটি নানুর বাড়িতে। আর মামিরা ছিল একটু অন্যরকম, আর কখনোই কোনো ননদদের সহ্য করে না, মানে এই ভাইয়ের বউরা ননদদের সহ্য করে না। আবার একটা মেয়ে নিয়ে থাকবে ডিভোর্সি, তার মানে অবশ্যই ওদের কষ্ট বের হবে। তারপর আম্মু ওইখানে থেকে সেলাই মেশিনে কাজ করতো, মোটামুটি টুকিটাকি কাজ করে মোটামুটি খরচ জোগাতো। তারপরেও এই যে নানা বলতো যে না, এভাবে তো মেয়েটার জীবন যায় না, দেখি মেয়েটাকে আবার একটা বিয়ে দিই। তারপরে আম্মুর একটা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। তারপরে আম্মু বলে যে কি না, আমি করবো না বিয়ে। তারপরে হচ্ছে কি বল, আম্মু অনেক জায়গা থেকে আসে বিয়েতে, কয় না আমি করবো না, আমার মেয়ে আছে, আমার মেয়েকে নিয়ে কেটে যাবো। আম্মু আবার কি ফেনী থেকে যখন আসে আমাকে নিয়ে আসে, মানে হচ্ছে কি 2.5 বছর 7 মাস বছরের বাচ্চাটা, 7 মাসের একটা বাচ্চার মায়া উনি ছাড়তে পারে না, কারণ উনি আগে থেকে বাচ্চা পাগল ছিল। তারপর বাচ্চার মায়া ছাড়তে পারে না, উনি ওই বাচ্চা নিয়ে আসে। আবার যখন আমাকে নিয়ে 2.5 বছর বয়সে নানুর বাড়িতে উঠে, তখন আবার নানা বিয়ে দেওয়ার চেষ্টা করে। নানা আম্মু বিয়ে করতে চায় না। তারপরে এক পর্যায়ে একটা ফ্যামিলি আসে, ওখানে হচ্ছে ওনার হচ্ছে 5টা ছেলে মেয়ে। একটা একদম সবার ছোট যে, সেটা হচ্ছে 1.5 বছরের বাচ্চা, তার মানে দুধের বাচ্চা, মেয়ে বাচ্চা। তো ওনার ওয়াইফ হচ্ছে মারা যায়। তারপর আম্মুর বিয়ের জন্য আসার পরে আম্মু বলে যে কি 5টা ছেলে মেয়ে, তারপরে বড় মেয়েটার বিয়ে হয়েছে, তার মানে ওরা এখন বড় হয়ে গেছে, 5টা ছেলে মেয়ের উপর আমি কি থাকতে পারবো? তারপর নানা বলে যে কি না, দেবো না, 5টা ছেলে মেয়ের উপরে আমার মেয়েকে দেবো না। এখানে আরও গ্রামের পরিবেশ, একবারে গ্রামের মধ্যে। নানুর বাড়িটা একটু মোটামুটি মানে পৌরসভার কাছাকাছি। তারপরে ওনারা যখন মানে একদম জেদ ধরে আছে যে ছেলেপক্ষ, যে না বিয়ে করে নিয়ে যাবে। আমার নানাদের ফ্যামিলি একটু মানে সম্ভ্রান্ত ফ্যামিলি, ভালো মেয়ে। ও মানে আশেপাশে খবর নিয়ে দেখছে যে ও নাকি বাচ্চাদের খুবই পাগল, তার মানে 5টা বাচ্চার উপরে নিয়ে গেলে ওর মায়া ছাড়তে পারবে না, অবশ্যই আদর যত্ন পাবে মায়ের। তারপরে আবারও যে মেয়েটা আছে, ওই মেয়েটা নিজের না, তার মানে ও নিজের অন্যের মেয়েকে এত আদর করে, তাহলে আমার 5টা বাচ্চাকেও ও নিশ্চয়ই আদর করবে। ও তারপরে ওনারা জিদ ধরে আসছে যে বিয়ে করে ছাড়ানো কেন যাবেই না। একদম পুরা ডাইনিংয়ে একদম একটা বিকেল আসছিল, বিকেল 4টার দিকে আসছিল, আম্মুর কাছ থেকে শোনা যে একদম রাতে 11টা পর্যন্ত ওনারা ডাইনিং থেকে যায় না, যা বললো যে আমরা যাবোই না, এখান থেকে বিয়ে না করে যাব না। তারপর পরের দিন বিয়ে হয় আপনার মার? হ্যাঁ, আম্মুর আবার সেকেন্ড বিয়ে হয় ওই ফ্যামিলিতে 5টা ছেলেমেয়ের উপরে। তখন আপনি কোথায় ছিলেন? আমি আম্মুর সাথেই ছিলাম। আম্মু তো আমাকে ফেনী থেকে নিয়ে আসি, কারণ 5টা ছেলেমেয়ের জায়গায় এসে বিয়ে করলো, আপনাকে নিয়ে গেল ওই সংসারে নাকি? তো আম্মু ওখানে হচ্ছে কি শর্ত দেয় যে আমার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে আমি ফেনী থেকে চলে আসছি, যদিও আমার মেয়ে না, তারপরে ওর মায়ে আমি ছাড়তে পারবো না। তারপরে বলে যে কি ওকে আমি 7 মাস বয়সে পাইছি, সে দুধের বাচ্চা,
সেই দুধের বাচ্চাকে আমি 2.5 বছর পর্যন্ত করছি, আমি ওর মায়া ছাড়তে পারবো না, ওর প্রতি আমার মায়া বসে গেছে। তারপরে বলে যে না 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 আমার 5টার মধ্যে, ওনারা বলে যে তখন না না আমার 5টার মধ্যে ও একটা থাকতেই পারে, আর আমি তো জানি, আমরা তো জানি যে তুমি অনেককে বাচ্চা পাগল। তারপরে আচ্ছা ওই এগ্রিমেন্টে বিয়ে হয়। তারপরে বিয়ের পরপরই ওই বাড়িতে আম্মুকে নিয়ে যায় ওদের 5টা ছেলেমেয়ের উপরে। তখন আম্মু আমাকে, ওদের সাথে কিন্তু হয় যে আম্মু যেখানে থাকবে ওনার মেয়েও সেখানে থাকবে, ওদের সাথেই কিন্তু কথা হয়ে বিয়েটা হয়। তারপরে ওইকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মানে আমার কাছে প্রথম অবস্থায় আমাকে সে আদর, সবাই কোলে নিচ্ছে। এক পর্যায়ে আমার একটা ওই বাড়িরই একটা কাজিন আমাকে কোলে নিচ্ছে, আমি চিনি না, তো আমাকে অনেক যাতায়াত হলো, আমি খুব জোরে ওনাকে একটা কামড় দিই, ছোটো ছিলাম 2.5 বছরের বাচ্চা, ওনাকে কামড় দিই, উনি এখনও বলে যে তুই আমাকে কামড় দিছিস। তারপরে প্রথম 3-4 দিন ভালো থাকে, এরপরে বলে যে কি তোমার মেয়ে এখানে থাকবে, তোমার বাড়িতে তোমাদের বাড়িতে রেখে আসো, তোমার বাপের বাড়িতে থাকলে সমস্যা কি? আমি বলে যে কি তুমি তো বলছিলা যে আমি যেখানে থাকবো আমার মেয়ে এখানে থাকবে, এখন এটা বলতেছো কী জন্যে? তখন আমার 6 মাস ওই বাড়িতে থাকার পরে ওরা মানে নানাভাবে আম্মুকে অনেক কথা শোনায় যে ওই মেয়ে নিয়ে আসছিস, ওই মেয়ে ওইখানে খাবে। তারপর ওই বাড়ির দাদি, তারপর চাচি, জেঠি, তারপরে ওই বাড়ির আমার যে সৎ ভাই বোন 5জনের মধ্যে 4জনই আমার বড়, শুধুমাত্র একটা বোন আমার ছোট। আমার ছিল তখন 2.5 বছর, ওর ছিল 1.5 বছর, 1 বছরে বড় আমি ওর। তো আর সবাই ছিল বড়, আর ওইখানের বড় আপুর বিয়ে হয়েছিল তখন, আর গ্রামে তো একটু তাড়াতাড়ি বিয়ে হয়। তো আমার ওই বাড়িতে যাওয়ার পরে বড় আপুর প্রেগনেন্ট থাকা অবস্থায় ওনার প্রথম বাচ্চাটা সিজার করার পরও মারা যায়। তারপরে আম্মুর তখন থেকেই শুরু হয়, ওনারা কিন্তু মানে নিচে ঠিক আছে, কিন্তু ওই যে বড় আপু বড় ছিল, বড় আপু ওদেরকে সবসময় বোঝাতো যে এ হচ্ছে সৎ মা, যারা ছোট ছিল এ হচ্ছে সৎ মা। তারপর বড় ভাইয়া ছিল ক্লাস 7-এর, তারপরে মেজো আপু ছিল ক্লাস 6-এর, তারপরে আরেকটা ভাই ছিল আমার বড় যে, সে ছিল হচ্ছে ক্লাস 4-এর। তারপরে ওদেরকে সবসময় বোঝায়। তো ওই বড় আপু আর বড় ভাই আম্মুর সাথে মানে অগত্য ভাষায় গালাগালি করতো, কোনো কিছু হলেই আম্মুকে বলতো যে চোর, এই সেই। আম্মু বাপের বাড়িতে যাইতো না, তাহলে চুরি করবে কী জন্যে? আর আম্মুর বাপের বাড়িতে মানে এই বাড়ির তুলনায় আম্মুদের বাপের বাড়িতে সম্পত্তি পায় কয়েকশো গুণ আছে বেশি, কারণ আম্মুরা অনেক সম্ভ্রান্ত, ওরা কিন্তু অতটা মোটামুটি সচ্ছল আর কি, অতটাই না। তো আম্মুকে সবসময় মানে অনেক তারপর বলতো যে কাজ পারে না। আম্মু হচ্ছে কি শহরে বড় হয়েছে, শহরের একটা, আম্মু কিন্তু আগে ঢাকায় ছিল, তারপরে বিয়ের আগে ওনাদের গ্রামের বাড়িতে যায়, তখন বিয়ে হয়। তারপরে আম্মু অত বেশি গ্রামের কাজ পারতো না, যে ধান সিদ্ধ করা, তারপরে চাটাই বানানো, বিয়ে শীতল পাটি বানানো, অত পারতো না। কিন্তু আম্মু ওই তারপরেও মানায় নিছিল যে পাতা দিয়ে রান্না করা লার্কির চুলায়, তারপরে সব কিছুই মানা নিছিল। তারপরে কিছু একটু ভুল হতো, কারণ উনি মাত্র আসছে একদম শহর থেকে, যারা ছোটোবেলা থেকে ঢাকায় বড় হওয়া, ওরা কিন্তু হঠাৎ করে লাড়কি চুলায় গেলে কিন্তু অবশ্যই ওদের একটু গোলমিল হয়। এত পরিমাণ কথা ছিল, আমার জেঠি কথা শোনাইতো, দাদু কথা বলতো, কোত্থেকে আনছে নবাবের বেটি, এই সেইটা পারতো বলতো, আর আম্মু শুধু কাঁদতো। আর ওই ভাইয়া শুধু একটু যদি তরকারি মানে একটু হইতে দিতে বলতো যে ঝাড়ুর আগা ধরে গোড়া দিয়ে মারা উচিত, একটারে আনছে ঠিক মতো রান্না বান্না করতে পারে না, ঠিক টাইমে। উনি তো আসলে আগের মায়ের ঘরের ছিলেন। হ্যাঁ, ওনারা আম্মুর সৎ ছেলে মেয়ে, কিন্তু আম্মু কখনোই ছেলে মেয়ে কাউকে বলতো না যে ও আমার সৎ ছেলে মেয়ে, বা কেউ বুঝতে পারতো না। ইভেন এখনও পর্যন্ত কেউ জানে, মানে কাউকে না বলে কেউ বুঝতে পারে না যে ওনার সৎ ছেলে মেয়ে, যে 5টা ছেলে মেয়ে সৎ। এলাকায় মানুষের কাছে এত পরিমাণে সুনাম আমার আম্মুর, যে একমাত্র দেখা যে সৎ মা এরকম হয়, আর 5টা ছেলে মেয়েকে এতটা আপন করে নেওয়া। তারপরে হচ্ছে আমার ওইখানে যায়, তারপরে আমার বলে যে কি আমার তখন 3 বছর হয়, 2.5 বছর থেকে আমি 6 মাস পর্যন্ত থাকি। তারপরে বলে যে অনেকভাবে প্রেশার কিক করে, আম্মু বাধ্য হয়ে অনেক অত্যাচারের মধ্যে দিয়ে আমাকে রেখে আসে, আমাকে ধরে মারতো। তারপর বড় আপু আমাকে 2 দিন পর্যন্ত, মানে আমি 3 বছরে ছিলাম তখন, 2 দিন পর্যন্ত গলা চেপে ধরছিল মারার জন্য। আম্মু হঠাৎ করে দেখে ফেলছিল একদিন, আর একদিন দেখছিল পাশের বাড়ির একটা আম্মু মানে ভাবি রাখতো, ওই ক্ষেত্রে আমাদের চাচি হতো, উনি দেখছিল। তো আমার বলতো যে 3 বছরের বাচ্চাটাকে তুমি মারতেছো কী জন্যে, একদম গলা চেপে মেরে ফেলতো। ওরা চাইতো যে এ যদি বড় হয়, এ নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা জিনিসে ভাগ ধরবে।
তারপরে হচ্ছে আম্মু নানা চাপের মধ্যে আমাকে দিয়ে আসে নানুর বাড়িতে। আচ্ছা। দেখতেছে মেরে ফেলার চেষ্টা করে, মারে ধরে। তারপরে আম্মু নানুর বাড়িতে দিয়ে আসে। তারপরে নানুর বাড়িতে তো ওরা আবার মামি, ওরা তো একদম সহ্য করতে পারে না। নানুর মামির বাড়িতে মানে নিজের বাড়িতে দিয়ে আসে, নিজের বাবার বাড়িতে দিয়ে আসে। নানুর সাথে কথা বলে দিয়ে আসে, বলে যে কি মেয়েটা। এদিকে আপনার ওই সেই বাবা মানে আপনার মার ফার্স্ট হাজবেন্ডের কি অবস্থা? উনি তখন খবর নিতে চাচ্ছিল না, মানে উনি কি জানতো যে বিয়ে হয়ে গেছে বা এরকম কোনো কিছু কি জানতো? উনি হ্যাঁ সেটা জানতো, কিন্তু তখন বাচ্চার খবর নিয়েছিল। কিন্তু আপনার খবরটা তো নেওয়া উচিত ছিল, কারণ উনি তো নিয়ে আসে পালক। হ্যাঁ হ্যাঁ উনি নিয়ে আসে, তখন কিন্তু আমার খবর নিত না। যখন আম্মু নানুর বাড়িতে আমাকে রেখে আসে তখন একটু একটু নেওয়ার চেষ্টা করে। আম্মুর একটা দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের থেকে খবর নেওয়ার চেষ্টা করতো। আচ্ছা। যে মেয়েটাকে আমি নিয়ে আসতে চাই, মেয়েটা নিয়ে আসতে চাই। তা আম্মু বলতেছে কি আমার মেয়ে আমি নিয়ে আসছি, এত দিন হয়ে গেছে এখন কেন খবর নিতে আসছে। আচ্ছা। তখন উনি আর বলে আম্মু আর চায় না যে, কারণ আমিও নানুরাও আবার ওইভাবেই দেখতে যে ওটা তো আমাদের বংশের না বা আমার মেয়ের না। আমি শুধুমাত্র আম্মুর আদর পেতাম, তা আমি সারাক্ষণ কান্না করতাম। আম্মুর থেকে আলাদা করে বসে একটা 3 বছরের বাচ্চা মার থেকে আলাদা করলে যা হয়, আমি সারাক্ষণ কান্না করতাম আর আম্মু আম্মু করে চিৎকার দিতাম। তারপর আমার বড় খালা আমাকে আদর করতো অনেকটা। তো বড় খালা আদর করে বড় খালার কাছে রাখতো। বড় খালা আবার নানুদের বাড়ির ভিতরে জায়গা কিনে ওনার বাড়ি করে ওনারই থাকে। তো হচ্ছে বড় খালা আমাকে ওনার কাছে রাখে। তো আমার 5 বছর পর্যন্ত হওয়ার পরে আম্মু বলে যে কি আমি থাকতে পারবো না। মেয়েটাও দিন দিন আমি বারবার অসুস্থ হই, সেন্সলেস হয়ে যায়, কান্না করতে করতে সেন্সলেস হয়ে যায় বাচ্চা থাকা অবস্থায়। তারপরে আম্মু আমার তারপরেও আন্টি অনেকভাবে রাখার কারণে আমার 5 বছর পর্যন্ত হয়। তো আম্মু বলে যে কি এবার মেয়েটাকে আমি আমার কাছে এনেই রাখবো, ভর্তি করবো এখানের স্কুলে। তারপরে আম্মু ভর্তি করানোর জন্য ওই আব্বুর বলে যে কি এইখানে তোমার ছেলেটাও আছে, আমার মেয়েটাও তোমার একসাথে একই স্কুলে ভর্তি করাই, তাহলে ওর তো এখন স্কুলে দেওয়ার সময় হয়ে গেছে। তারপরে বলে যে কি না না এখানে কেন দিবে, ওইখানেই থাক। তারপরে আম্মু তারপরে অনেক কান্নাকাটি করে তারপরে অনেক সালিশ হয় আর কি। তারপর মুখামুখি বলে বসে বিয়ের সময় যারা ছিল যে বলে যে কি মেয়ে নিয়ে বিয়ে বসছে, এখন মেয়ে মানতে চায় না। আমার মেয়েটার তো আমি বিয়ে করবো, ওর কষ্ট শুধুমাত্র ওদের বাড়িতে থাকবে, হয়তো একটু খাবে, আর প্রত্যেকটা জিনিস জামা কাপড় হতে পড়াশোনার সব কষ্ট আমি বিয়ে করবো। তারপরে মেয়েটা আমার কাছে থাকুক, আমি মেয়েটার সাথে থাকতে পারবো না। কিন্তু ওদেরকে খুব আদর করতো, কারণ আমার ছোটো বোনটা 1.5 বছরের ছিল, দুধের বাচ্চা, ওরে খুব আদর করে বড় করে। ও আমার আম্মুরে মা বলে ডাকতো, কারণ ও তো বাচ্চা ছিল, আম্মু এইভাবে বড় করে। কিন্তু অন্য সবাই কিন্তু আম্মুর সাথে খুবই বাজে ব্যবহার করতো, আম্মু আদর করতো। ফারুক ভাইয়া যখন মানে বড় ভাইয়া যখন 7-এ ছিল, তখন 7 থেকে ভাইয়া পড়াশোনা করতে যেত না, কিন্তু ভাইয়ারা খুব চাইতো পড়াশোনা করো 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 পড়াশোনা করো। তারপরে আমাকে অনেক সালিশ হয়ে এলাকার মুরব্বি যারা ছিল বিয়েতে, তারপর নিয়ে যায় ওই বাড়িতে। নিয়ে যাওয়ার পরে আমাকে ফার্স্ট ক্লাস 1-এ ভর্তি করে। তখন আমার আবার জন্মের তারিখ একটু চেঞ্জ করে দেয়, যে আমার যখন 15 নভেম্বর ছিল ওই বয়সে আমাকে ভর্তি করতে পারতেছিল না। ওই সময়টা থেকে আপনি জানতেন যে এরা আপনার অরিজিনাল বাবা মা না? না না আমি জানতাম না, কারণ আমি বুঝতাম না। আম্মু বুঝাইতো যে ও তোমার বাবা, ও তোমার ভাই, ও তোমার বোন। তা আমি বলতাম যে ভাইয়া ভাইয়া, কিন্তু আমার মাঝে মাঝে বলতাম আম্মু বড় ভাইয়া পপিকে আদর করে আমাকে করে না কেন। এটা কিন্তু আমি খুব প্রশ্ন করতাম আম্মুকে। আচ্ছা আচ্ছা। আমার কিন্তু মনে আছে যে এটা আমি খুব করতাম যে আম্মু বড় ভাইয়া পপিকে আদর করে আমাকে করে না কেন, আমি তো ভাইয়া রাখি। ও আমি যদি বলতাম যে ভাইয়া বলে এবার ধরতাম, ঠাস করে থাপ্পড় মারতো, যদি শর্ট এটা বলে থাকুন। তো আমার আবার বুঝতাম যে নিশ্চয়ই কোনো সমস্যা, আমি ভাইয়া রাখি তারপরেও কেন জানি আমাকে আদর করে না। বড় আপু তো পাইলে যেখানে আমাকে একা পাবে সেখানে গলা চাপে, যেখানে একা পাবে সেখানে গলা চাপে। তারপরে আম্মু সালিশের পরে আমাকে যখন নিয়ে আসে ভর্তি করে ওইখানের একটা স্কুলে, জন্ম তারিখ চেঞ্জ করে 1 জানুয়ারি দেয়। 15 নভেম্বরে ভর্তি করতে পারতেছিল না, যে এত ছোটো মেয়ে ভর্তি করবো না ক্লাস 1-এ। তারপরে ওদের সাথে আমরা তারপর ক্লাস 4-এর যে ভাইয়া ছিল ওরে আবার আমাদের সাথে, ও পড়াশোনায় ভালো ছিল না। আমি বললো যে ওর তো এখানে বয়স বেশি হয় না, ওরে 1-এ দিয়ে দাও। তো ওরে 1-এ দিয়ে দেয় আমার সাথে। আমি তারপর আমার ওই ভাইটা, আমার সৎ ভাই, আমার বড় যেটা ওটা ছোটো ভাইটা, তারপরে আমার একটা চাচাতো বোন, ওই বাড়ির চাচাতো বোন, আমরা 3 জন একসাথে ক্লাস 1-এ ভর্তি হই। তো আমাদের যখন ভর্তি হয় তখন আমাদের রোল ছিল হচ্ছে, আমার ভাই ছিল হচ্ছে 43, আমার ছিল 44, আমার ওই বোনের ছিল 45। আমরা সিরিয়ালে ভর্তি হওয়ার পরে তারপরে আমাদের জন্য আম্মু বলে যে কি, আম্মু আব্বুরে বোঝায় যে ফারুক মানে বড় ভাইয়া তো পড়াশোনা করে না, ওর জন্য এমন একটা ছেলে রাখো ও যেন পপিকে পড়াইতে পারে, পলিরে পড়াইতে পারে, আমার নাম হচ্ছে নিশি, আমাকে পড়াইতে পারে, ফিরোজকে পড়াইতে পারে এবং পলিরে পড়াইতে পারে এবং ফারুকরে পড়াইতে
পড়াইতে পারে না, ভালো করে বুঝাই, ওর সমবয়সী কাউকে নাও বা ওর থেকে একটু বড় কাউকে নাও, যেন ওরে বুঝায় ওর বন্ধু হয়ে ওর পড়াশোনা করাতে পারে। তারপরে হচ্ছে আমাকে ক্লাস 1-এ যখন ভর্তি করানোর পরে টিচার রাখা হয়, তারপর টিচারে পড়াশোনা করাতো। তো আমি ওদের চেয়ে একটু পড়াশোনা ভালো ছিল, ওদের সবার চেয়ে। মানে বাড়ির ভিতরে যখন আমাদের 3 জন একসাথে ভর্তি হয়, 3 জনের থেকে কিন্তু আমি ফার্স্ট। আবার বাড়ির ভিতরে আমাদের ঘরে মানে 5 ভাই বোনের সাথে কিন্তু আমি পড়াশোনা একটু ফার্স্ট ছিলাম। তো ক্লাস 1-এ যখন ভর্তি করানো হয় তখন আমার রোল ক্লাস 2-এ যখন উঠি, রেজাল্ট দেওয়ার পর আমার রোল 2-এ, ওদের সবার চোখ কান একদম উপরে উঠে যায় যে ওই মেয়েরে আমরা এত করি, ওর তো দেখা যাচ্ছে সম্ভাবনাময় যে ও বড় হলে কি যদি এরকম পড়াশোনা আগে যায় কিন্তু ও কোনো কিছুতে কিন্তু কমতি থাকবে না, কারণ ওর মা মোটামুটি কিন্তু পড়াশোনা করছে, ওরা কিন্তু ওইভাবে আগাবে। তো আমি কিন্তু শুধু আমাকে একা চেষ্টা করতো না, সবাই নিয়ে চেষ্টা করতো। তো যখন রোল 2 হয় তখন ওদের চোখ কান উপরে, তখন ওরা চিন্তা করে যে আমাকে মেরে ফেলবে যেভাবে হোক। তখন আমি আমার ভাই ছোটো ভাইয়ের সাথে খেলতেছিলাম, আমরা একসাথে পড়তাম, তো এই জন্য একসাথে খেলতাম। তো মাঠের মধ্যে খেলতাম, মাঠের পাশে একটা তাল গাছ ছিল, তাল গাছের কিন্তু চারপাশে পাতাগুলো ছড়াই থাকে, মানে যে তালের যে ঢাল না, পাতার যে থাকে ডাঁটি থাকে, ডাঁটির মধ্যে কিন্তু করাতের মতো ধার থাকে। তো এরকম ছোটো একটা তাল গাছ, তো তাল গাছের করাতগুলো দাঁড়ানো ছিল, এভাবে পাখাগুলো মেলানো। তো ও এরকম গোল্লা দৌড় বলতাম আমরা গ্রামের বাসায়, তো গোল্লা দৌড় খেলছিলাম। ওই ভাইটে আগে বড় আপু শিখে দেয় যে ও খেলার সময় ও যখন তাল গাছের সাইড দিয়ে যাবে, ওরা ধাক্কা মারবে যেন তাল গাছের ওইখানে পড়েও যেন 2 ভাগ হয়ে যায় একদম। তো আমি ক্লাস 2-এ তখন, আমি এখন সাদা একটা শার্ট ছিল গায়ে, তখন আমি খেলতেছিলাম, তখন তাল গাছের গোড়া দিয়ে আমি যাচ্ছিলাম, ভাই আমার পিছন দিয়ে যখন ফলো করলো যে আমি আসছি, ছোটো ভাইয়া, ও মানে খুব জোরে আমাকে ধাক্কা দেয়, আমি উপড়ে যাই গাছের ওই একদম ঠিক ও যে টার্গেট ছিল টার্গেট বরাবর, কিন্তু ধাক্কাটা ওর আস্তে হয়ে যায়, যে আমার যে একদম পুরা ভাগ হয়ে যাবে ওরকম হয় না। হয় কি আমার একদম ছাকনার নিচ দিয়ে 7-8 ইঞ্চির মতো কাটা যায়, অনেক বড়, মানে হচ্ছে এক সাইড দিয়ে পুরো অনেকটা ভাগ হয়ে যায়। আরেকটু যে প্রেশার কিক হয়েছে আমার কিন্তু মেরুদণ্ড পর্যন্ত পৌঁছায় যেত, মানে মেরুদণ্ড পর্যন্ত পৌঁছায় না, মেরুদণ্ড থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি দূরে, অনেক ভয়ঙ্করভাবে কাটা যায়। ওই যে আমি ওইখানে এভাবে নাম জানা, ওই যে তালের যে কালো করাতগুলো থাকে ওগুলো আবার একটু নরম টাইপের থাকে, একটু মশলা দিলে আবার একটু ভাঙে, ওগুলো ভেঙে সব আমি পড়ে যাই। পরে আমি মানে হাতের ডান হাত দিয়ে ওই ছাকনাটা ধরেই চাচি আম্মা বলে ডাক দিয়েছি চিৎকারে। ওদিন বাড়িতে কেউ ছিল না, আমি আর ভাইটাই ছিলাম। ওদের প্ল্যান ছিল যে ওরাও সবাই বাইরে যাবে, বাইরে বলতে হচ্ছে বড় আপুর শ্বশুরবাড়িতে যাবে, বড় আপুর বাচ্চা হয়ে আরেকটা সেকেন্ড বাচ্চা হয়ে মারা গেছে। তা আম্মু ওইখানে, আম্মু আপু সবাই যায় দেখতে, শুধু বাড়িতে চাচি ছিল একটা অন্য ঘরের। তো আমি চাচি আম্মা বলে ডাক দেওয়া সেন্সলেস হয়ে যায়, কারণ আমার এত পরিমাণে ব্লিডিং হচ্ছিল, কারণ খুব 7-8 ইঞ্চি কাটা যাওয়া, মানে আমি ওই ক্লাস 2-এর বাচ্চার মোটামুটি শেষ অনেকটাই। তারপরে এই কাট দিয়েই পড়ে যায়। চাচি আম্মা কী করে, মানে উনি কিছু বুঝতে পারতেন না, এত কাটা গেছে আর এত রক্ত দেখে উনি ওনার পুরা কাপড় খুলে ফেলে, পুরা কাপড় খুলে আমি পেঁচা। উনি বুঝতেছে না যে উনি আবার অত শিক্ষিত না, তো মানে ফার্স্ট মানে প্রাথমিক চিকিৎসা অত কিছু ধারণা নেই, কিন্তু উনি পাগল হওয়ার মতো হয়ে দেখেই ভয়ে পুরো কাপড় পেঁচাচ্ছিল, প্রচুর ব্লিডিং হয়। তারপরে এখানে ওই বাড়িতে খবর দেওয়া হয়, আম্মু দৌড়ায় আসে, তারপর হসপিটাল নেওয়া হয়। নেওয়ার পরে আম্মু হসপিটালে নেওয়ার পরে আমার 2 দিন পরে মেবি জ্ঞান আসে, মানে অনেক কাটা ছিঁড়ে ওয়াশ টাশ করে। তারপর 2 দিন পরে জ্ঞান আসে, বলে আম্মু ভাই আমার ধাক্কা দিচ্ছে। আম্মু আমার সাথে সাথে মুখ চাপে বলে যে এটা পড়িস না, বললে তোর আব্বু কিন্তু তোর ভাইয়ারা মারবে, তারপরে হচ্ছে তোর বাড়ি থেকে বের করে দেবে। আম্মু খুব কান্নাকাটি, কেন যেটা কথা, আম্মু শুধু ডাইকে এটা বললো যে ফিরোজ তুই ওটা ধাক্কা দিছিস, কেন আমি ওটা ধাক্কা নিশি কিন্তু বলছে যে তুই ধাক্কা দিছিস, ও কিন্তু মরে যাইতো, তোর কি একটু মায়া হয় নাই যে ও তো ওদেরকে কোনো ক্ষতি করে, তোর তো বোনও। আম্মু ওটা বুঝে বলছে, তারপর আম্মু কিছু বলে নাই, চাইছিল যে এটা নিয়ে একটা সালিশ করতে যেভাবে, তারপরে আর করে নাই। অনেকে প্রায় 3 মাস পরে আমি ভালো হই। তারপরে আবার ক্লাস 2 থেকে আমার 3-তে ক্লাস রুল 1 হয়। তারপর ওদের মানে নানা অত্যাচার আছে, আব্বু মারতো খুব, এসব নিয়ে কিছু বললে মানে দাদি শিখে দিত যে ও ছেলে মেয়েদের ইয়ে করবে না। তারপর 4-এ যখন উঠি তখন 4-এ উঠি, হ্যাঁ, তখন আমার রুল 1 হয়। 1 হওয়ার পরে যখন 5-এ উঠবো, এর আগে ভাইয়া কী করে, এলাকায় একটু রাজনীতি করতো, ওই এলাকার হেড স্যার, আমাদের গ্রামের হেড স্যারের সাথে কথা বলে যে ও হচ্ছে আমার বোন, ওরা যদি এবার 4-এ যদি ফেল না করে এসিস তোর কিন্তু এলাকায় থাকতে দিব না, কীভাবে করবি জানি না।
তো উনি কী করে, উনি ভয় পেয়ে উনি আমাকে ফেল করায় ক্লাস 4-এ। এখন এটা তো পুরো অবিশ্বাস্য যে ক্লাসের ফার্স্ট গার্ল সে কখনো ফেল করতে পারে না, তাও আবার ক্লাস 4 থেকে 5 উঠবে। তারপর আমি খুবই কনফিডেন্স, কারণ আম্মু বললো যে আমি ওরে পড়াই, আমি জানি ওর পড়াশোনা কেমন। তো আম্মু বলে যে কি আমি ওই খাতা চ্যালেঞ্জ করব, যে আমি খাতা দেখবো, আমার মেয়ের খাতা দেখে তারপর আমি মানবো যে আমার মেয়ে ফেল করে। আমি প্রচুর কান্না, আম্মু আমাকে খুব মারে যে ফেল করছিস কী জন্য, নিশ্চয়ই তোর খারাপ। তারপর আম্মু হেড স্যারের কাছে যাই, বা আমাদের প্রধান শিক্ষক উনি স্বীকার করতে চাচ্ছিল না যে এরকম কিছু। পরে আম্মু বলে যে কি আমি আপনাদের স্কুল কর্তৃপক্ষের কাছে যাবো, স্কুলের মালিকের বাড়ির পাশে ছিল, ওখানে যাই। তারপরে অনেকের পরে উনি স্বীকার হয় যে আপনার ছেলে আমাকে বাধ্য করছিল, যে ফেল করার জন্য বাধ্য করছিল। উনি আমার বাড়িটারই আগুন দিবে এইসবের জন্য আমি বাধ্য এটা ক্লাস 4-এ। আমি 5-এ উঠবো, আমার ফাইনালে ফেল করে। তারপরে আম্মু বলে যে আমি খাতা দেখবো, তখন আম্মু অনেক জোরাজোরির পরে তারপরে উনি বুঝতে পারে যে আম্মু হাল ছাড়ার মেয়ে না। আর আম্মুর কনফিডেন্স ছিল আমি আমার মেয়েকে পড়াই, ও ফেল করতে পারেই না। তারপরে ইয়ার পরে উঠাই, চাপে পড়ে উঠাই, তখন আমার রুল হয় না, এক হয় না আর কি। তারপরে অনেক কারণ এক তো দিয়ে দেয়, কারণ আবার যেটা ঘোষণা হয়ে গেছে রেজাল্ট, এটা তো আবার ইডিট করতে অনেক সমস্যা, অনেক কিছু ফেস করতে হবে। তারপরে একটা 12 রুলের একটা চলে যায়, ওর জায়গা আমাকে দেয়। তারপরে হচ্ছে আমি 6-এ উঠি, তারপর ও খুব মারামারি করতাম, আমি পড়তে দিত না, ইয়ে করতো, আম্মুকে অনেক গালাগালি করতো, অনেক অত্যাচারের মধ্যে দিয়ে, কারণ পড়াশোনা খরচ দিত না, নানুর বাড়ি থেকে আম্মু আনিয়ে দিত, তারপরে সেলাই মেশিন চালে আমার খরচ বিয়ে করতো। তারপরে আমি 6-এ উঠি, 7-এ উঠি। তারপর আমার স্কুল জীবনটা খুব ভালো ছিল। আমি যখন হাই স্কুল জীবনে যাই আমার খুব ভালো লাগতো, কারণ আমি হাই স্কুলের জীবনটা স্যাররা আমার খুব আদর করতো। মোটামুটি হাই স্কুল তো অনেক স্কুল থেকে আসি একটু কন্টেস্ট হয়ে যায়, তখন আমার রুল হয় 6। তখন আমার স্যারদের আইকন থাকে আমি একটার জন্য, আমি হচ্ছে দেশাত্মবোধক গান, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতামই, দেশাত্মবোধক গানের জন্য স্যাররা আমাকে চিনত। দ্বিতীয়ত হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতার জন্য। ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আমি 100 মিটার দৌড় প্রত্যেক বছর চ্যাম্পিয়ন ছিলাম, প্রত্যেক বছর এই স্কুলে চ্যাম্পিয়ন। স্যার আমাকে চাইছিল যে জেলা পর্যায়ে খেলানোর জন্য, কিন্তু আম্মু মানা করছিল যে মেয়ে মানুষ দৌড়াদৌড়ি ভালো না। তারপরে গোলক নিক্ষেপ বলতো, 100 মিটার দৌড় বলতো, এসব প্লেয়ারের জন্য স্যার মানে ক্রীড়া শিক্ষক, তারপর আমার প্রধান শিক্ষক, ওদের চোখে ছিলাম আমি। মোটামুটি পড়াশোনায় ছিলাম 6-7, মানে 10-এর দিকে আমার রোল যেত না। তারপর আবার কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার কোনো বেতন দিয়ে পড়তে হয় নাই, যদিও ওখানে বেতন লাগে, কিন্তু আমার হচ্ছে যে মেধা তালিকা থাকার কারণে উপবৃত্তি পেতাম, ক্লাস 10 পর্যন্ত উপবৃত্তি পেতাম। তারপরে যখন আমার ভাই ছিল আমার 4 বছরের, না 4 বছর না, 4 বছর বড়। তো ভাইয়ের যখন আমি ক্লাস 7-এ উঠি, আমার বাড়ির পাশে একটা নতুন বাড়ি হয়, মানে বাড়ির মেন রোডের অপোজিটে আর কি। আমাদের বাড়িটা হচ্ছে হাইওয়ে রোডের সাথে, হাইওয়ে রোডের এপাশে হচ্ছে আমাদের বাড়ি, ওপাশে একটা নতুন বাড়ি হয়। তো আমার ভাইয়ের সাথে একটা ফ্রেন্ড ও আমাদের বাড়িতে আসতো সব সময়। তো ও দেখতো যে আমার আম্মু খুব অত্যাচারিত হয়, আমি খুব অত্যাচারিত হয়, খুব গালাগাল করে, খুব বিয়ে করতো, অনেক কাজ করতাম। আমাদের আবার কৃষিকাজ করতো বাড়িতে। আমি মোটামুটি কৃষিকাজে সব কিছুই পারি, কারণ থাকতে থাকতে করতে করতে পানি দিতে হয়তো কলের অনেক নিচে পুকুর থেকে উঠে তরমুজ খেয়ে, তারপর টমেটো খেত, বেগুন খেতে, এগুলো পানি দিতে হয়তো করতাম। এটা মনে করতাম যে আমি বলতাম যে আমাদের ক্ষেত সবাই করে, আমিও করবো। তারপর করতাম। তারপর হচ্ছে কি ওই ভাইয়ের সাথে ওর ফ্রেন্ড আসতো, ও দেখতো, ওর প্রতি কেন জানি আমার প্রতি একটু মায়া হয়ে যায় যে মেয়েটা অসহায়। ও জানতো যে আমি ওদের সৎ ভাই বোন। আমি তখন একটু বুঝি যে ওরা আমার সৎ ভাই বোন। আমি আবার এখানে একটা কথা বলি, আমার বাবার আদর কিন্তু, বাবা কিন্তু কোনো দিনও আমাকে 1 সেকেন্ডের জন্য বাবার বলে, মানে মেয়ে বলে আদর করে নেই, কখনো না। মানে অনেক সময় দেখা যেত কি আম্মু আদর করেই বসে, তো বাবা মাঝখানে, আমার ছোটো বোনটা এই পাশে, আমি এই পাশে, কারণ আমরা দুজনে ছোটো ছিলাম সবার। উনি কী করতো, মানে কিছু থেকে কিছু হয়েছে, একটা ভাত যেন প্লেট থেকে পড়তো, ছোটো বাচ্চারা যখন খেতে যায় একটা ভাত ঠাস করে থাপ্পড় মারতো, কিন্তু নিজের মেয়ে যখন পড়তো তখন কিন্তু কিছু না, আমাকে মানে ভাত খাওয়া অবস্থায় মারতো। তা আম্মু বলতো যে কি ভাত খাওয়া অবস্থায় কুকুরকে মারা না, তুমি আমার ছোট্ট মেয়েটার মারলা। তখন আম্মু কুলটা মার দেওয়া হয়তো, কথা বলবি কেন, করতে পারবি না, একদম ডিরেক্ট বলতো যে তোর মেয়ে কিন্তু তোর না, আবার আমার খাচ্ছে, আমি যেভাবে চালাবো ওইভাবেই। তারপর এরকম ছিল। তারপর ওই ভাইয়ের বন্ধুর সাথে, ভাইয়ের বন্ধুটা আমাদের বাড়িতে প্রায় আসতো ওর সাথে সাথে, তো আমার প্রতি মায়া পড়ে যায়। তারপরে তখন আবার ওদের স্কুলে আমাদের স্কুল ভিন্ন ছিল, তো ও কী করতো, আমার প্রায় সময় আমাদের স্কুলে আমার সাথে, আমি স্কুলে যেতাম একদম লাস্ট টাইম যেতাম, মানে এই স্কুল 10টায় বসতো, 10টায় যেতাম, মানে 10টা একটু আগে বের হয়ে দৌড়ায় যেতাম। অনেক সময় যে